হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে দুপুরের লেগে রান্না করবো খাসির মাংস আর হইলো পোলাও। তো আমার নানি জি আমারে 1.5 কেজির মতো পোলাও চাল দিছিল বাড়ি থেকে আইনা, আর 1.5-2 কেজির মতো খাসির মাংস দিছিল, ওইটাই আমি রান্না করব। ফ্রিজে রেখে দিছিলাম মাংসটা, খেয়াল ছিল না। তো আজকে মনে হলো যে ওই খাসির মাংসটা বাইর করে রান্না করে ফেলি। তো খাসি মাংস রান্না আসলে খুবই সোজা। গরু মাংস যেমন রান্না করি খাসি ওইভাবেই রান্না করি। তো প্রথমে আমি একবারে সবকিছু ময় মশলা দিয়ে মাখায়া বসায় দিব একবারে। আমি এত কাহিনী করতে যাই না, যেহেতু বাচ্চা আছে, তো একটু শর্টকাটে রান্না করার চেষ্টা করি। এখানে পেঁয়াজ দিছি, তারপরে আমাদের আলমালিকের খাঁটি সরিষার তেল দিছি, কোল্ড প্রেস। এই তেলটা খুবই ভালো, আপনাদের কারো লাগলে আমাকে ইনবক্সে নক দিতে পারেন। তো এখানে কাঁচামরিচ দিছি, তারপরে হলুদ মরিচ দিছি, ধনিয়া গুঁড়া দিছি, শাহি জিরার গুঁড়া দিছি, গরম মশলা গুঁড়া দিছি, আর হইলো জয়ফল জাতীয় গুঁড়া দিছি, তারপরে হইলো রাঁধুনি মশলা গুঁড়া দিছি, সামান্য সামান্য শাহি জিরার গুঁড়া দিছি। সবকিছু দিয়া আর মাংসটা দিয়া একবারে মাখাইয়া আদা রসুন বাটাও দিয়ে দিছি। মাখায়া তারপরে সামান্য পানি দিয়ে আমি বসায় দিব। আর উঠানোর আগে আমি এখানে দিব হইলো ভাজা জিরার গুঁড়া, আর হইলো কালো এলাচ ও সাদা এলাচের গুঁড়া সামান্য। তো এটা আমি মাখায় এই যে প্রেসার কুকারের ঢাকনা লাগায়া আটকা রেখে দিব। যখন এই যে আওয়াজ হবে তখন আমি ঢাকনাটা খুইলা আবার নাইরা এরকম বারবার আমি ঢাকনা দিয়া সিটি লাগাইয়া দিয়া যতবার আওয়াজ হবে ততবারই ঢাকনা খুলে নাড়া দিব। এইভাবে অনেকবার করতে হবে। তো খাসির মাংস তো এটা সিদ্ধ হইতে সময় লাগবে। তো খাসির মাংস যখন আপনার অর্ধেক হয়ে আসবে তখন এটা আমি বাম পাশে চুলায় দিয়া তারপরে আমি পোলাও বসায় দিব। কারণ আমি যদি খাসি শেষ করে তারপরে আমি পোলাও রান্না করতে চাই তাহলে আরো দেরি হবে। তাই আমি দেরি না কইরা আমি এটা এটা বলক আসলে বা আধা সিদ্ধ হইলে তখন বাম চুলায় দিয়া তারপরে পোলাও বসাই দিব। আমি ব্লেন্ডারে আদা রসুন ব্লেন্ড করছিলাম, সেই ব্লেন্ডারে পানি দিয়া আমি এখানে দিয়ে দিছি। আর হইলো জয়ফল জাতি যে ব্লেন্ডারে করছিলাম সেই ব্লেন্ডারের জগে একটু পানি দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিছি। আমি আসলে অপচয় করি না, মশলা যখন গুঁড়া করি সেই ব্লেন্ডারের জগের মধ্যে পানি দিয়ে আর সেই পানিটা আবার তরকারিতে দিয়ে দিই। আপনারাও অপচয় না করার চেষ্টা করবেন। তো অলরেডি কথা বলতে বলতে আমার এখানে বলো গাইস অবশ্য তরকারিতে আমার মেয়ের একটা 10 টাকার নোট, এটা ভিজা নরম হয়ে গেছে। তাই এটা আমি চুলার পাশে দিয়ে রাখছি যাতে টাকাটা শুকায় মচমচা হয়ে যায়। তো আপনারা আবার কেউ কিছু মনে করেন না যে 10 টাকা দেখানে লেগে রাখছি, আসলে দেখানে লেগে রাখি নাই, চুলার এখানে এক সাইডে রেখে দিছি শুকানোর জন্য আর কি টাকাটা। তো রানতে রানতে একটা কথা আপনাদের সাথে বলি, এই যে ভাই বোনের সম্পর্ক যে নষ্ট হয়, আসলে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে হলো বাপ মা। মা বাবা করে কি, এক সন্তানের বদনাম আরেক সন্তানের কাছে করে, এক সন্তানের সুনাম আরেক সন্তানের কাছে করে, এর কথা হেতে হের কথা হেতে, এইভাবে করে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে। ভাই বোনের মধ্যে কাইজা বাজায়, ভাই বোনের মধ্যে কাইজা বাজায়, সাথে নিজের সাথেও কাইজা বাজায়। ভাই বোনের সম্পর্ক নষ্ট করে, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট করে। যেই ঘরে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক খারাপ, ভাই বোনের সম্পর্ক খারাপ, তো বুঝতে হবে যে সেই ঘরে মা বাবা সন্তানদের সমান চোখে দেখে না, তারা ইনসাফ করে না। যার কারণে সেই সংসারে ভাই বোন মা বাবার সাথে সন্তানের সম্পর্ক সবসময় নষ্ট থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে পোলাও রান্না বসায় দিছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিছি, তারপর দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিছি অল্প অল্প করে। আর আমাদের আলমানিকের খাঁটি ঘি দিয়ে দিছি এখানে। আমাদের ঘিটা কিন্তু দেখছেন কতটা ঘন। তো ঘিটা কিন্তু খুব একদমই খাঁটি আমাদের ঘি, আমাদের নিজেদের ঘি দেখে বলতেছি না, আমি সবসময় আমাদের আলমানিকের ঘি খাই। কেউ যদি আমাদের আলমানিকের ঘি নিতে চান ইনবক্সে অবশ্যই যোগাযোগ করবেন। তো আমি যে এখানে 4-5 টেবিলের মতো দিলাম ঘি, আর হইলো এখানে একটু সয়াবিন তেল সামান্য দিয়ে দিলাম। ওইটা আবার আলমানিকের সয়াবিন তেল ভাইবেন না, তাই আমি দেখাই দিলাম এটা হইলো ফ্রেশের সয়াবিন তেল। তো আমি এই পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজটা কিন্তু পুরোপুরি বেরেস্তা করবো না, 70 থেকে 80% আমি এটা ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে চাল দিয়ে দিব। তো টাকাটা শুকাইতে থাক আর এদিকে পেঁয়াজটা ভাজতে থাকি, আর কিছু কথা বলি আপনাদের সাথে, একটু গল্প করতে থাকি। খেয়াল করে দেখবেন যে যেই মা বাবাগুলো অলস, ওদের বাচ্চারা পরিশ্রমী হয়। কারণ যেই মা বাবারা সন্তানের পিছনে খাটতে চায় না, সংসারের পিছনে খাটতে চায় না, তখন ওই বাচ্চারা হয় কি নিজে থেকেই নিজের কাজগুলো করে ফেলে। এবং অলস মা বাবারা সবসময় সন্তানদেরকে খাটায়। বিশেষ করে এই যে আইয়ামে জাহিলিয়াত কিন্তু চলে গেছে, কিন্তু আইয়ামে জাহিলিয়াতের বীজ কিন্তু রয়ে গেছে। কিছু কিছু মা বাবা আছে, আমি অনেকে দেখছি, আমি নিজেও সাফারাত। বিশেষ করে আপনার কন্যা সন্তান যাতে থাকে, কন্যা সন্তানদেরকে দিয়া সারাদিন কাজ করায় ঘরের, আর নিজে রেস্ট করে। এমনকি যারা পড়াশোনা করে স্টুডেন্ট কন্যা সন্তান, অনেক মা বাবাকে দেখছি, এমনকি আমি নিজে ওরা ফেস করছি, যাতে স্টুডেন্ট কন্যা সন্তান দিয়ে সকাল থেকে রাত 12টা পর্যন্ত কাজ করে, নিজেরা আরাম করে, নিজেরা সংসারে খাটতে চায় না, স্বামী সেবা করতে চায় না, সন্তানদের সেবা করতে চায় না। তারপর মেয়েদের বিয়ে দিয়া মেয়ে শ্বশুর বাড়িদেরকে করতে চায় না, মেয়ে জামাইকে করতে চায় না, মেয়েদেরকে ঘরে রাখতে চায় না, মেয়েদের খরচ চালাতে ভয় পায়। এমনকি কিছু মা বাবা আছে বিয়ের পরে মেয়েদেরকে বা নিজের বাসায় রাখবো তাই সেটারও খাওয়ান খরচ চায়, খাওয়ান খরচ নেয়, এমনও আছে। তো যাই হোক, এই সমস্ত মা বাবাদেরকে আল্লাহ হেদায়েত করুক। পারিবারিক অশান্তি তো আসলে আমার ধারণা 100%ই মা বাবা থেকে আসে। মা বাবার ইনসাফ না করার কারণে, মা বাবার সততা না থাকার কারণে, আরো অনেক কারণেই হইতে পারে হয়। তো সম্প্রতি যে ঘটনাটা ঘটছে, এই যে নির্জনা মেয়েটাকে মাইরা ফেলছে, খুবই কষ্ট পাইছি। তো এই যে মেয়েটার যে মাইরা ফেললো মা বাবা, মা যখন এই যে স্বীকারোক্তি দিতেছিল দেখলাম মায়ের চোখে কোনো পানি নাই, চোখে মুখে কোনো দুঃখ নাই, কিছু না। একটা সন্তান আসলে যতই অপরাধী হোক, প্রতিবন্ধী হোক, যাই হোক, ছেলে হোক আর মেয়ে হোক, একটা সন্তানরে
রাগের মাথায় হয়তো বা মাইরা ফেলছে, তারপরে তো দুঃখ হওয়ার কথা ছিল। বা যখন স্বীকার করলো যে তারা মাইরা ফেলছে, উল্টারো মেয়ের নামে, মরা মেয়ের নামে কতগুলো বদনাম করতেছিল, জানি না সত্য না মিথ্যা। কোনো দুঃখ দেখলাম না, মায়ের চোখে কোনো পানি দেখলাম না। একটা কন্যা সন্তান তারা কত কষ্ট করে বড় করলো। তো যাই হোক, মেয়ে যদি প্রেম কইরাও থাকে, মেয়েরে তওবা করাইতে পারতো, মেয়ের সময় দিতে পারতো ভালো হওয়ার জন্য, তারে কাউন্সিলিং করতে পারতো, তারে তার কাছাকাছি থাকতে পারতো। তা না কইরা উল্টা আরো মেয়ের রাগের মাথা মাইরা ফালাইলো, মারার পরে আবার বস্তায় বইরা আবার কত নিয়ে ফালাইও দিল, যেন নিজেরা নিজেরা যেন ধরা না পড়ে। তো এই যদি হয় দুনিয়ার অবস্থা, আসলে মাঝে মাঝে মনে হয় যে কেয়ামত মনে হয় আইসেই পড়ছে, আমরাই মনে হয় কেয়ামত দেখতেছি এরকম। তো এখনই যদি এই অবস্থা হয়, আসলে কেয়ামতের সময় তাহলে কতটা ভয়াবহ হবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। তো কথা বলতে বলতে পেঁয়াজ যখন 80% হয়ে আসছে, তখন চাল দিয়ে দিছি। চাল দিয়া তারপর 3 থেকে 4 মিনিট এটা আমি ভাজছি। ভাইজা এখানে আমি হলো চালের ডাবল পানি দিছি। তারপর 8-10টা কাঁচামরিচ দিব, এখানে স্বাদ মতো লবণ দিব, আর হইলো 3 থেকে 4 টেবিল আমি এখানে গুঁড়া দুধ দিব। আর একটা গাজরের অর্ধেকের একটু বেশি গ্রিট করে রাখছিলাম গ্রেটারে, সেই গ্রিট করা গাজরটাও আমি দিয়ে দিছি। তা আমার বাচ্চারা আবার গাজর মটর দেওয়া পোলাও খুব পছন্দ করে। এবার শীতে, এই গেল শীতে আমি মটরশুঁটি আমি রাখি নাই, আনিও নাই। মটরশুঁটি বাঁচতে কষ্ট, তাই আমি আনি নাই মটরশুঁটি। অন্য সময় আমি এগুলা 2-3 কেজি আই না, আমার হেল্পিং হ্যান্ড দিয়ে আমি সিলাই এগুলো ভালো করে ধুইয়া পানি ঝরা ডিপে রেখে দিই। কিন্তু এইবার আর আমি করি নাই, এবার শীতের দিকে আসছে, শীতের দিকে পারি কিনা। তো আমি এটা ঢাকা দিব, ঢাকার পরে বলক আসলে ঢাকনা উঠাবো। পানি যখন টেনে যাবে বলকাতে বলকাতে, যখন এটা মাখা মাখা হয়ে আসবে, তখন আমি এটা 25 থেকে 30 মিনিট দমে দিয়ে দিব একটা তাওয়ার মধ্যে। ওইদিকে আমার মাংসটা প্রায় হয়ে আসছে, মাংসটা আর একটু হইব, বেশিক্ষণ নাই, অনেকটাই হয়ে গেছে। তো আমি তাওয়ার মধ্যে পোলাওটা নাইড়া চইড়া আমি এটা দমে দিয়ে দিব। যখন আমি দমে দিব, তখন আমি এটা আবার বাম চুলায় দিব, আর মাংসটা ডান চুলায় আনবো, কারণ আমার বাম চুলাটা আসলে নষ্ট, এটার হিট খুবই লো। ওখানে পোলাও টোলাও, পোলাও খিচুড়ি দমে দেওয়া যায়, সমস্যা হয় না, কিন্তু কোনো রান্না টান্না ওভাবে করা যায় না। আবার দুধ জাল দেওয়া যায়, কারণ দুধ তো আসলে হাই হিটে গরম দেওয়া যায় না, তো ওই জন্য দুধ বসাই। আর হলো পোলাও বা খিচুড়ি যদি দমে দিই বা ভাত যদি দমে দিই, তখন আমরা যদি বসা ভাত খাই, তখন আমি বাম পাশের চুলাটা ইউজ করি। তো মাংসটা আমি ডান পাশে নিয়ে আসলাম, মাংসটা অনেকটা হয়ে আসছে, একটা নাড়া দিয়ে আবারও আমি প্রেশার কুকার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো গরম মশলা এতদিন কিনে খাইছি, এবার আর কিনে খাবো না, এবার গরম মশলা আমি ঘরেই তৈরি করব। এটা হলো গরম মশলার একটা সিক্রেট মশলা, এটা আপনারা অনেকে চিনে থাকবেন, এটা খসখস। আর হলো একাঙ্গি আনছি, একাঙ্গিটা আমি এখন এখানে ক্যামেরায় আনি নাই, একাঙ্গিটা ধুয়ে আমি শুকাইতে দিছি, তাই এখন আমার সামনে নাই, দেখাতে পারতেছি না। এই খসখসটা ভাই রে ভাই, ধুইতে এত কষ্ট। এটা আমি কম না হলেও মনে হয় 12-15 বার ধুইছি, বারবার আমি পানি দিয়া চুবাই রাখছি, আর পরে একটা নাড়া দিয়া পানি ফালাই দিছি, কারণ এটা একটা ঘাসের শিকড়। এই শিকড়ে, এটার ভিতরে প্রচুর বালু। শেফ যারা আছে, বাবুচি যারা আছে, বা বিভিন্ন কোম্পানি যারা আছে গরম মশলা তৈরি করে, আমি দেখি নাই বা আমার মনে হয় না এই খসখস এতবার ধুয়ে তারা মশলা রেডি করবে। এত বালু ভাই, প্রচুর বালু। এই বালু নিয়ে আমি দেখছি ডাইরেক্ট তারা মশলা দিয়া হালকা রোস্ট কইরা গুঁড়া করে ফেলায়। এই বালু নিয়ে তারা কেমনে এগুলো গুঁড়া করে, আমি চিন্তা করি, এত বালু। তো যাই হোক, আমি যেহেতু ঘরে খাওয়ার জন্য বানাইতেছি, আমি এত বালু নিয়ে আমি খাইতে পারবো না, আমি যতক্ষণ বালু না যায় ততক্ষণ দিতে থাকবো। আপনাদের যদি কারো গরম মশলা লাগে, আপনারা ইনবক্সে আমাকে নক দিতে পারেন। আমি এই গরম মশলার রেসিপিটা আরেকদিন আপনাদেরকে দেখাই দিব, আমি কোনো সিক্রেট আমি রাখবো না, যাতে আপনারা ঘরে কিনা বানায় খাইতে পারেন। এগুলো ঘরে তৈরি করা অনেক ঝামেলা। এখানে কমপক্ষে 26 থেকে 28 রকমের মশলা আমি মিক্স করে হালকা রোস্ট করে তারপরে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আপনাদের সাথে অবশ্যই আমি রেসিপিটা একদিন শেয়ার করব। তো ওই দিক দিয়ে আমার পোলাওটা আসলে হয়ে গেছে, পোলাওটাও মাশাআল্লাহ আপনার ভালো ঝরঝরা হয়েছে। পোলাও আসলে ঝরঝরা নির্ভর করে হলো পানির পরিমাপের উপর, রান্নার টেকনিকের উপর, পানি কমও না বেশিও না। তো কতটা ঝরঝরে পোলাও হয়েছে আমি একটু ক্যামেরাটা এদিকে এনে আপনাদেরকে দেখাই খুন্তি দিয়ে। যদিও হওয়ার পরে আমি পুরো পোলাও আসলে নাড়ি না, একবারে খাওয়ার সময় নিয়ে খাই, আসলে ভিডিও করতেছি তো তাই আজকে একটু নেড়ে চুলা দেখে দিচ্ছি, এইভাবে আসলে নাড়ি না। হওয়ার পরে আমি জাস্ট চুলাটা আমি বন্ধ করে দিই, আমি পোলাও আর নাড়ি না হওয়ার পরে। তো দেখতে পারছেন যে আমার পোলাওটা আসলে মাশাআল্লাহ কতটা ঝরঝরা হয়েছে। তো যেটা বলতেছিলাম যে গরম মশলা আমরা ঘরে যেটা তৈরি করি, অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করি, ওটা রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমার মাংসটা অনেকটাই হয়ে আসছে, যেহেতু প্রেশার কুকারে আমি রান্না করছি, আমি এটা এখন পাতিলে দিয়ে দিব। প্রেশার কুকারের থেকে ডাইলা পাতিলে দিয়ে দিব, প্রেশার কুকারে একটু সামান্য একটু পানি দিয়া ওইটার ঝোলটা ধুয়ে আমি এটা পাতিলের ভিতরে দিয়ে দিব। তো আপনারা হয়তো বা যারা আমার ব্লগ দেখেন, তারা হয়তো বা বুঝবেন যে আমার ভিডিওতে আসলে লাইক কমেন্ট শেয়ার কম। তো এটা নিয়ে আসলে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি কোনো আমি বট দিয়া লাইক কমেন্ট ফলো বা শেয়ার আমি কিনি নাই বা আনি নাই। আমার যতটুকু আছে সবকিছু অর্গানিক, আমি এখানে বটের হেল্প আমি নেই নাই, কোনো ডিজিটাল কোনো আইটি কোম্পানি বা কারো কাছেই আমি যাই নাই, হায়ার করে নাই। কারণ আমার পেজটা যদি একবার নষ্ট হয়, এই বট ইউজ করার কারণে অনেক পেজ মাঝখান দিয়ে সাসপেন্ড হয়েছে, নষ্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আমি আসলে ওই রিস্কে যাইতে চাই না, আমি এই জন্যই আসলে কারোর কাছে চাই নাই আমার পেজের লাইক কমেন্ট শেয়ার বাড়ানোর জন্য। দেখা যাক পরে যা কারোর সাথে যোগাযোগ করে দেখবনি কিভাবে বাড়ায়। তাও আমার যে আসলে লাইক কমেন্ট শেয়ার যে লাগবে ব্যাপারটা এরকম না, লাইক কমেন্ট শেয়ার থাকলে ভালো, না থাকলেও যে আমার আসলে জীবন বা ব্লগ আটকে থাকবে এরকম কিছু না, শখের বসে ব্লগ করি। তো এখানে হলো আপনার আমি ভাজা জিরার গুঁড়া দিলাম,
তারপরে হলো একটু কালো এলাচ একটু সাদা এলাচের গুঁড়া দিলাম, এখনই ঝোলটা আমার মাখা মাখা হয়ে যাবে। তা আমি এই যে ভাজা জিরা গুঁড়া দিলাম, একটু কালো এলাচ গুঁড়া একটু সাদা এলাচ গুঁড়া দিলাম। এই ঝোলটা এখনই এটা টাইট হয়ে আসবে। একটু ঝোল রাখবো, যেহেতু মাংসের পরিমাণ অল্প, একটু কিছুটা ঝোল রাখবো। ঝোলটা তো পাতলা না, ঘন ঝোলই। আমার মাংসের ঝোল সবসময় ঘনই হয়, আমার মাংসের ঝোল আসলে পাতলা হয় না। আমার সাহেব পাতলা ঝোল খেতে পছন্দ করে না, ঘন ঝোল খেতে পছন্দ করে। তা আমি মশলা একটু বেশি করে দেই। তা আমার বাচ্চারা ওইদিকে দুপুরে খাওয়ার জন্য বারবার বলতেছে হয়েছে কিনা হয়েছে কিনা। ওদেরকে সবার আগে দিয়ে দিতেছি, একটু পোলাও নিছি, তারপর 5-6 টুকরা মাংস দিছি এখানে। তো ওদেরকে এখন সবার আগে দিয়ে দিব, তারপরে আমি খাবো ইনশাআল্লাহ। তো আমি এখানে 4 জনের খাবার একসাথে দিয়ে দিছি। একটু বেশি করে দিছি, লাগলে পরে আবার নিতে পারবে, থালাটা বড় আছে বোঝা যাইতেছে না। ওদেরকে দেওয়ার পরে আমি খাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়েন, আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করেন।